আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম। তোমরা যারা ঢাকা কলেজের এবং ঢাকা কলেজের বাইরে থেকে এই ক্লাস দেখছো, সবাইকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমরা পড়ব হিসাব বিজ্ঞান পরিচিতি এর টপিক লেনদেন। তোমরা জানো আজকে আমার হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাব বিজ্ঞান পরিচিতি এর চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস। তোমরা যারা প্রথম ক্লাস করেছো তারা নিশ্চয়ই জানো প্রথম ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান বলতে কী বোঝায় এবং হিসাব বিজ্ঞানের বিভিন্ন বৈশিষ্ট্য এবং হিসাব বিজ্ঞানের কাজ কী, 3 অ্যাক্টিভিটিস অফ অ্যাকাউন্টিং, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবং ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন অর্থাৎ হিসাব তথ্যের ব্যবহারকারী কারা এবং তারা কিভাবে এই তথ্যগুলো ব্যবহার করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে আজকে আমরা এর পরবর্তী অংশ থেকে শুরু করব। আর আজকের মূল টপিক হচ্ছে আমাদের লেনদেন। তো তাহলে লেনদেন বা ট্রানজ্যাকশন বলতে কী বোঝায়? আমরা গত ক্লাসে এই ব্যাপারে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে আরও বিস্তারিতভাবে এই আলোচনা করব। একটা প্রতিষ্ঠানের যত ঘটনা ঘটে, যত ইভেন্টস হয়, সেই ঘটনাগুলোর মধ্যে থেকে যেই ঘটনাগুলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং যেইগুলো ওই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় সেইগুলোকে আমরা লেনদেন বলি। তাহলে লেনদেন এর উৎপত্তি হচ্ছে ঘটনা থেকে। তাহলে প্রথমে আসো, ঘটনা কি? তাহলে প্রত্যেকটা মানুষের জীবন হচ্ছে অনেকগুলো ঘটনার সমষ্টি। অর্থাৎ একটা মানুষের প্রতিনিয়তই যে সকল বিষয়ের সম্মুখীন হয়, প্রতিনিয়তই তার যে অবস্থা এবং অবস্থানের পরিবর্তন হয়, সেইগুলোই হচ্ছে ঘটনা। যদি ব্যক্তিগত জীবনে আমি বলি, যেমন আমি এখন ক্লাস নিচ্ছি, এইটা আমার জীবনের একটা ঘটনা। এবং আমি এখান থেকে ক্লাস নেওয়ার পরে আমি বাসায় যাব, সেটাও আমার একটা ঘটনা। এখন আমরা যেহেতু হিসাব বিজ্ঞান পড়ি প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে, এখন প্রতিষ্ঠানের ঘটনা কোনগুলো? প্রতিষ্ঠান দৈনন্দিন যে সকল কাজ করে সবই তার ঘটনা। যেমন একটা প্রতিষ্ঠান সে কোনো কর্মচারী নিয়োগ দিচ্ছে, তাহলে এটা তার একটা ঘটনা। সে ক্রয় করছে, এটা তার একটা ঘটনা। সে বিক্রি করছে, সেটা তার একটা ঘটনা। তাহলে প্রতিদিন অসংখ্য ঘটনা একটা প্রতিষ্ঠানে ঘটে থাকে। এখন সেই ঘটনাগুলোর মধ্যে থেকে সবগুলো তো লেনদেন না। আমরা কিন্তু গত ক্লাসে বলেছি যে একটা ইভেন্টস বা ঘটনা লেনদেন হতে হলে তাকে 2টা শর্ত পূরণ করতে হবে। তোমরা যারা গত ক্লাস দেখেছো তারা মনে করতে পারো কিনা দেখো, যে একটা ঘটনা যদি 2টা শর্ত পূরণ করে তাহলে তাকে আমরা লেনদেন বলবো। সেই শর্তগুলো কী ছিল? 1 নম্বর ছিল মেজারেবল ইন টার্মস অফ মানি, অর্থাৎ টাকার অঙ্কে পরিমাপযোগ্য। আর 2 নম্বর ছিল চেঞ্জ দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ অ্যান অর্গানাইজেশন, এবং 2 নম্বর ছিল যে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটানো। তাহলে কোনো ঘটনা যদি এই 2টা শর্ত পূরণ করে তাহলে তাকে আমরা লেনদেন বলছি। তাহলে লেনদেন কি? আচ্ছা, তাহলে একটা প্রতিষ্ঠানের লেনদেন বলতে কি বোঝায়? যে সকল ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাকে লেনদেন বলে। আচ্ছা, মনে করো আমরা একটা প্রতিষ্ঠান, যেহেতু এখানে বলছি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়,
তাহলে আমরা একটা প্রতিষ্ঠান ধরে নিলাম এক্স ওয়াই জেড এন্টারপ্রাইজ। আমরা আমাদের উদাহরণগুলো এই এক্স ওয়াই জেড একটা আমরা প্রতিষ্ঠান ধরে নিলাম, এই প্রতিষ্ঠানের ভিত্তিতে আলোচনা করব। তাহলে এক্স ওয়াই জেড এন্টারপ্রাইজ তার প্রতিদিন যত ঘটনা ঘটে, এর মধ্যে মনে করো একটা ঘটনা হচ্ছে জুলাই মাসের 1 তারিখ সে একজন কর্মচারী নিয়োগ দিল, যার মাসিক বেতন হচ্ছে 5,000 টাকা। তাহলে কর্মচারী নিয়োগ, যার মাসিক বেতন 5,000 টাকা। এখন এই যে এক্স ওয়াই জেড এন্টারপ্রাইজ এর জুলাই 1 তারিখের একটা ঘটনা, কর্মচারী নিয়োগ দেওয়া যার মাসিক বেতন 5,000 টাকা। তাহলে এই ঘটনাটা কি লেনদেন কিনা? তাহলে এই ঘটনা লেনদেন কিনা আমাদেরকে দেখতে হবে যে সে দুইটা শর্ত পূরণ করছে কিনা। কোন দুইটা শর্ত? একটা হচ্ছে এই ঘটনাটা ইন টার্মস অফ মানিতে প্রকাশ করা যায় কিনা, অর্থাৎ মেজারেবল ইন টার্মস অফ মানি। আর 2 নম্বর হচ্ছে এই ঘটনাটা আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে কিনা। তাহলে আমরা যদি বলি যে কর্মচারী নিয়োগ দেওয়া হইলো যার বার্ষিক বেতন 5,000 টাকা, তাহলে এটা আমরা প্রাথমিকভাবে বলতে পারি যে তার বেতনটা আমরা মেজার করতে পারতেছি মাসিক 5,000 টাকা। কিন্তু আমরা কিন্তু বেতন দিব জুলাই মাসের শেষে। আজকে যেই দিন আমরা কর্মচারীকে নিয়োগ দিলাম সেই দিন কিন্তু আমরা কোনো বেতন দিব না, অর্থাৎ আজকে কর্মচারীকে নিয়োগ দেওয়ার দ্বারা আমার প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে নাই। তাহলে এই ঘটনাটা আমার একটা শর্ত পূরণ করছে, আরেকটা শর্ত পূরণ করে নাই, যার ফলে আমরা এটাকে লেনদেন বলতে পারছি না। 2 নম্বর আরেকটা ঘটনা মনে করো জুলাই মাসের 5 তারিখ জুলাই মাসের 5 তারিখ পণ্য ক্রয়ের জন্য ফরমাইশ প্রদান 10,000 টাকা। তাহলে এটাও আরেকটা ঘটনা যে 5 তারিখে সে কোনো একটা নির্দিষ্ট পণ্য বা একাধিক পণ্য সে ক্রয় করার জন্য সে অর্ডার দিয়েছে। অর্ডার দেওয়াটা তার এই প্রতিষ্ঠানের একটা ঘটনা। এখন এই ঘটনাটাকে আমরা লেনদেন বলবো কি বলবো না? তাহলে লেনদেন হতে হলে দুইটা শর্ত পূরণ করতে হবে। আমরা দেখি দুইটা শর্ত পূরণ করছে কিনা। প্রথমত মেজারেবল ইন টার্মস অফ মানি। তাহলে কত টাকার পণ্য অর্ডার দিয়েছে? সে 10,000 টাকার পণ্য অর্ডার দিয়েছে, অর্থাৎ মেজারেবল ইন টার্মস অফ মানি। এখন এই অর্ডার দেওয়ার দ্বারা তার কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কিনা। পণ্য অর্ডার দেওয়ার কারণে তার প্রতিষ্ঠানের সাথে সাথে পণ্য এখনও চলে আসে নাই, এবং পণ্য অর্ডার দেওয়ার কারণে তাকে টাকাও দিতে হয় নাই। যেহেতু এখনও কোনো পণ্য আসে নাই অথবা টাকা চলে যায় নাই অথবা তার কোনো দায় সৃষ্টি হয় নাই, অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে নাই, কাজেই এইটাকেও আমরা লেনদেন বলবো না। ফর এক্সাম্পল 10 তারিখ পণ্য বিক্রয় নগদে 5,000 টাকা। এখন নগদে পণ্য বিক্রয়, তখন নগদে পণ্য বিক্রয়ের দ্বারা কি হয়? আমার প্রতিষ্ঠানে নগদ টাকা আসলো 5,000 টাকা এবং আমার প্রতিষ্ঠান থেকে পণ্য চলে গেল 5,000 টাকা। তাহলে সহজেই বোঝা যাচ্ছে 1 নম্বর হচ্ছে এটা মেজারেবল ইন টার্মস অফ মানি, অর্থাৎ টাকার অঙ্কে পরিমাপযোগ্য, টাকার অঙ্কে প্রকাশযোগ্য কত টাকার আমার লেনদেন হয়েছে এবং টাকায় লিপিবদ্ধ করা যাবে, এবং এর কারণে আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে। এই জন্য আমরা এটাকে, যেহেতু দুইটা শর্ত পূরণ করছে, আমরা এটাকে লেনদেন বলবো। 15 তারিখ ধারে পণ্য বিক্রয় 2,000 টাকা। ধারে পণ্য বিক্রয়ের দ্বারা কিন্তু আমার প্রতিষ্ঠানে কোনো নগদ টাকা আসেনি, তাহলে আমার এটা কি লেনদেন হইল কিনা? আমরা কিন্তু বলেছি যে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটানো। এখন এই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটানো মানে প্রতিষ্ঠানের অর্থের পরিবর্তন নয়। অর্থ কমলে অথবা বাড়লেই যে আমি বলবো আর্থিক অবস্থার পরিবর্তন, সেটা কিন্তু আমরা বোঝাচ্ছি না। আমরা আর্থিক অবস্থার পরিবর্তন অর্থ ছাড়া অন্য কোনোভাবেও হইতে পারে। যেমন মনে করো আমি ধারে পণ্য বিক্রয় করার দ্বারা আমার প্রতিষ্ঠান থেকে পণ্য চলে গেছে, আমার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, এটা একদিক। আরেকটা হচ্ছে ধারে যার কাছ থেকে আমি পণ্য বিক্রি করলাম তার কাছ থেকে ইন ফিউচারে আমি
নগদ টাকা পাবো, তার কাছে আমার একটা পাওনা সৃষ্টি হলো, যেই পাওনাটা এই 15 তারিখে বিক্রি করার আগে ছিল না। তাহলে এই 15 তারিখের ঘটনার দ্বারা একদিকে আমার প্রতিষ্ঠান থেকে পণ্য চলে গেছে, এইটা একটা আর্থিক অবস্থার পরিবর্তন। অন্যদিকে আমার একজন নতুন পাওনাদার বা দেনাদার সৃষ্টি হয়েছে, যার কাছ থেকে ইন ফিউচারে আমি টাকা পাবো, এটাও একটা আর্থিক অবস্থার পরিবর্তন। তাহলে যেহেতু আমার এই লেনদেনটা বা এই ঘটনাটা মেজারেবল ইন টার্মস অফ মানি এবং আমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে, কাজেই এটাকে আমরা লেনদেন বলবো, যদিও অর্থের কোনো আদান প্রদান হয়নি। তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন বলতে আমরা বোঝাচ্ছি অর্থের পরিবর্তন হতেই হবে, নট নেসেসারি। তাহলে আমরা আশা করি লেনদেন এর সম্পর্কে আমরা প্রাথমিক কিছু ধারণা পাইলাম, যে লেনদেন কখন হবে, যখন এটা অর্থের অঙ্গে পরিমাপ, কোন ঘটনা অর্থের অঙ্গে পরিমাপযোগ্য হবে এবং সেই ঘটনাটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে। এই দুইটা শর্ত পূরণ করলে আমরা লেনদেন বলবো। তাহলে লেনদেনের বৈশিষ্ট্যগুলো কি কি, এইগুলো আমরা এখন দেখব। তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রানজেকশন অর্থাৎ লেনদেনের বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে অর্থের অঙ্গে পরিমাপযোগ্য। দুই নম্বর আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন হইতে পারে পরিমাণগত পরিবর্তন, দুই নম্বর হইতে পারে কাঠামোগত পরিবর্তন। আমরা এইগুলো আলোচনা করব। তিন নম্বর দুটি পক্ষ। চার নম্বর দৃশ্যমান ও অদৃশ্যমান। পাঁচ নাম্বার স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। ছয় নাম্বার ইতিবৃত্তীয় ঘটনা ও ভবিষ্যৎ ঘটনা। আর 7 নাম্বার এবং সর্বশেষ প্রামাণ্য দলিল। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে লেনদেন হইতে হলে অনেকগুলা শর্ত পূরণ করতে হয়, আর শর্ত পূরণ করলে তার কিছু বৈশিষ্ট্য থাকে এবং সেই বৈশিষ্ট্যগুলোও সাধারণত আমরা সেখান থেকে পাই। এক নম্বর হচ্ছে, তোমরা অলরেডি এই বিষয়গুলো জানো, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। লেনদেন হইতে হলে যেটা লেনদেন হবে তা সেটা অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে। অর্থের অঙ্কে যেটা পরিমাপযোগ্য না, সেটা আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করতে পারি না, এই জন্য সেগুলোকে আমরা লেনদেন বলি না। এটা যত গুরুত্বপূর্ণ ঘটনাই হোক, যেমন মনে করো XYZ এন্টারপ্রাইজ, আমরা বলেছি একটা প্রতিষ্ঠান XYZ এন্টারপ্রাইজ এর একজন খুব দক্ষ ম্যানেজার, যিনি গত 20 বছর যাবৎ এই প্রতিষ্ঠানটাকে পরিচালনা করে আসছিলেন। খুব দক্ষ একজন ম্যানেজিং ডিরেক্টর, ব্যবস্থাপনা পরিচালক, মনে করো রিটায়ারমেন্টে গেল অথবা ইন্তেকাল করলো, তাহলে এইটা কিন্তু এই প্রতিষ্ঠানের একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা। এবং এই দক্ষ ম্যানেজার, যিনি গত 20 বছর যাবৎ এই প্রতিষ্ঠানটাকে লিড করে আসছিল, সে মারা যাওয়ার কারণে অথবা রিটায়ারমেন্টে যাওয়ার কারণে এই প্রতিষ্ঠান মে সাফার লস করতে পারে অথবা আগের চেয়ে লাভের পরিমাণ কমে যেতে পারে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু
ম্যানেজিং ডিরেক্টর মারা যাওয়ার কারণে অথবা রিটায়ারমেন্টে যাওয়ার কারণে এই প্রতিষ্ঠান কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে এটা ভবিষ্যতে বোঝা যাবে, এবং এখন এটা মেজারেবল ইন টার্মস অফ মানি এই শর্ত পূরণ করে না, অর্থাৎ এটাকে টাকার অঙ্কে পরিমাপ করা যায় না। কাজেই সেটা যত গুরুত্বপূর্ণ ঘটনাই হোক, যেহেতু অর্থের অঙ্ক পরিমাপযোগ্য নয়, সেটাকে আমরা কোনো লেনদেন বলতেছি না। 2 নম্বর হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। ঘটনা লেনদেন অবশ্যই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে পরিবর্তন করবে। এখন সেই পরিবর্তন হইতে পারে পরিমাণগত পরিবর্তন, অর্থাৎ মনে করো একটা প্রতিষ্ঠানের, আমরা একটু পরে এই বিষয়টা আরও বিস্তারিত আলোচনা করব, যে একটা প্রতিষ্ঠানের সম্পদ সমান দায় এবং ওনার সিকিউরিটি থাকে। একটা প্রতিষ্ঠানের সম্পদ আছে 10,000 টাকা বর্তমানে, আর তার দায় এবং ওনার সিকিউরিটিও আছে 10,000 টাকা, কারণ আমরা জানি প্রতিষ্ঠানের সম্পদ এবং দায় দেনা সমান থাকে। এখন আমি যদি নগদে পণ্য বিক্রি করি, তাহলে নগদে পণ্য বিক্রি করার দ্বারা আমার মনে করো 2,000 টাকা, আমার নগদে পণ্য বিক্রি করার দ্বারা আমার নগদ টাকা বাড়লো, অর্থাৎ সম্পদ বাড়লো 2,000 টাকা। আর সাথে সাথে আমার এটা রেভিনিউ বা আয়, রেভিনিউ হওয়ার কারণে আমার ওনার সিকিউরিটি বাড়লো 2,000 টাকা। তাহলে এর দ্বারা কি হবে, আমার একদিকে সম্পদ বাড়বে, আরেকদিকে ওনার সিকিউরিটি বাড়বে, এবং দুই দিকে আমার পরিমাণগত পরিবর্তন হবে। অথবা মনে করো মালিক অতিরিক্ত মূলধন নিয়ে আসলো, অতিরিক্ত মূলধন নিয়ে আসার কারণে আমার একদিকে সম্পদ বাড়বে আর অন্যদিকে ওনার সিকিউরিটি বাড়বে। এটা হচ্ছে পরিমাণগত পরিবর্তন, অর্থাৎ আমার সম্পদের পরিমাণ, মোট পরিমাণ কমতেছে অথবা বাড়তেছে। অন্যদিকে এটা হতে পারে কাঠামোগত পরিবর্তন, অর্থাৎ আমার সম্পত্তির মোট পরিমাণের মধ্যে কোনো পরিবর্তন আসতেছে না, শুধুমাত্র আমার একটা সম্পদ কমতেছে আর একটা সম্পদ বাড়তেছে। যেমন মনে করো আমি যদি প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা কালেকশন করি, আমার প্রাপ্য হিসাব ছিল মনে করো 10,000 টাকা, 5,000 টাকা, এর মধ্যে থেকে 2,000 টাকা আমি কালেকশন করলাম বা আদায় করলাম, তাহলে প্রাপ্য হিসাব এর প্রাপ্য ছিল 5,000 টাকা, এখান থেকে মাইনাস হয়ে যাবে 2,000 টাকা, আমার থাকবে 3,000 টাকা। তাহলে আমার প্রাপ্য, এটা একটা সম্পদ, প্রাপ্য হিসাব বা দেনাদার একটা সম্পদ, আমার সম্পদটা ছিল 5,000 টাকা, এখন এটা হয়ে যাচ্ছে 3,000 টাকা। অন্যদিকে আমার নগদ এর ব্যালেন্স ছিল 5,000 টাকা, এটা আরও যোগ হইল 2,000 টাকা, এখন হলো 7,000 টাকা। তাহলে আমার সম্পদ আগে যা ছিল তাই আছে 10,000 টাকা, কিন্তু সম্পদের কাঠামোর মধ্যে পরিবর্তন আসছে। আগে প্রাপ্য হিসাব 5,000 ছিল, এখন হচ্ছে 3,000, আগে নগদ ছিল 5,000, এখন হচ্ছে 7,000। তাহলে আমরা বললাম আমার লেনদেন এটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে, এবং সেই আর্থিক অবস্থার পরিবর্তনটা হইতে পারে পরিমাণগত পরিবর্তন, যেখানে আমার প্রতিষ্ঠানের মোট সম্পদ কমবে অথবা বাড়বে। আবার হইতে পারে কাঠামোগত পরিবর্তন, যেখানে আমার মোট সম্পদ এর মধ্যে টোটাল অ্যামাউন্টের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, শুধুমাত্র তার উপাদানের মধ্যে পরিবর্তন আসবে। তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দুটি পক্ষ। তাহলে একটি লেনদেন ঘটলে সেখানে সাধারণত দুটি পক্ষ জড়িত থাকে। যেমন মনে করো আমরা যদি পণ্য ক্রয় করি, তাহলে আমরা পণ্য ক্রয় করতেছি আমরা ক্রেতা, যার কাছ থেকে ক্রয় করতেছি সে হচ্ছে বিক্রেতা, তাহলে ক্রেতা এবং বিক্রেতা দুইটি পক্ষ। এরকম যদি আমি পণ্য বিক্রি করি, আমরা তখন বিক্রেতা, যার কাছে বিক্রি করলাম সে তখন ক্রেতা। তাহলে প্রত্যেকটা লেনদেনের সাধারণত দুটি পক্ষ থাকে, আর দুটি পক্ষকেই আমরা বিশ্লেষণ করে ডেবিট ক্রেডিট নির্ণয় করি। 4 নম্বর হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান। তাহলে লেনদেন হতে পারে দৃশ্যমান অথবা অদৃশ্যমান, অথবা অদৃশ্যমান বলতে আমাদের দেখার অগোচরেই লেনদেন হয়ে গেছে, যেটা আমরা দেখি নেই। প্রথমে আসি আমরা দৃশ্যমান লেনদেনের ক্ষেত্রে, যেমন আমরা ক্রয় করলাম, বিক্রয় করলাম, এইগুলো আমাদের দৃশ্যমান লেনদেন। আমি একজন ক্রেতার কাছ থেকে পণ্য ক্রয় করতেছি, সেটা অন্যরাও দেখতেছে বা এটা দেখা যাচ্ছে যে আমি ক্রয় করতেছি, বিভিন্ন দলিল আমরা তৈরি করতেছি, পণ্য হ্যান্ডওভার করতেছি, টাকা হ্যান্ডওভার করতেছি, তাহলে এটা দেখা যাচ্ছে যে লেনদেন হচ্ছে। এরকম বিক্রি করতেছি, সেটাও দেখা যাচ্ছে লেনদেন হচ্ছে। এখন অদৃশ্যমান লেনদেন সেটা কীভাবে হইতে পারে? মনে করো আমি আমার প্রতিষ্ঠানের ব্যবহার করার জন্য কিছু ফার্নিচার কিনলাম, আজকে 2020 সালের জুলাই মাস, 2020 সালের
জুলাই মাসের 1 তারিখ আমি আসবাবপত্র ক্রয় করলাম 10,000 টাকা। এখন 2021 সালের জুলাই মাসে 1 তারিখ আজকে যদি আমি এই পণ্যটা বা আসবাবপত্রটা বিক্রি করতে চাই, 2021 সালের জুলাই মাসের 1 তারিখ 1 বছর পরে আজকে যদি আমি এই আসবাবপত্র বিক্রি করতে চাই, তাহলে নিশ্চয়ই কেউ 10,000 টাকায় এটা কিনে নিবে না। তাহলে আমার যে আসবাবপত্র, মনে করো একটা টেবিল, সেই টেবিলের যে কাঠামো ছিল সেই কাঠামো কিন্তু ঠিকই আছে, 4টা পায়া ছিল, 4টা পায়ে আছে, উপরে যে সারফেসটা ছিল সেটা ঠিকই আছে, কিন্তু 1 বছর পরে সেটার আমি যদি এখন বিক্রি করতে চাই, মনে করো 6,000 টাকা বিক্রি করতে পারবো। তাহলে এই যে 4,000 টাকা আসবাবপত্রের মূল্য কমে গেল বা আমার সম্পদের মূল্য কমে গেল, এই যে মূল্য কমে যাওয়া, এইটাও কিন্তু আমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাই দিয়েছে। তাহলে মূল্য কমলো, কত টাকা মূল্য কমলো? 4,000 টাকা মূল্য কমলো, মেজারেবল ইন টার্মস অফ মানি। এবং এই মূল্য কমার কারণে আমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতেছে, অর্থাৎ আমার সম্পত্তির পরিমাণ কমতেছে। তার মানে আমার চেঞ্জ দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ দ্য অর্গানাইজেশন। তাহলে যেহেতু দুইটা শর্তই একই সাথে পূরণ করতেছে, যে মেজারেবল ইন টার্মস অফ মানি এবং চেঞ্জ দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন অফ দ্য অর্গানাইজেশন, তাহলে এই যে আমার আসবাবপত্রের মূল্য কমে যাওয়া, সেটাও একটা লেনদেন। এখন সেই মূল্য কমে যাওয়াটাকে আমরা কি নামে অবহিত করি? আমরা বলি সেটাকে অবচয়। অর্থাৎ কোনো সম্পত্তির ব্যবহারজনিত কারণে অথবা সময়ের কারণে মূল্য কমে যাওয়া, সেটা হচ্ছে অবচয়। আর অবচয় অদৃশ্যমানভাবেই ঘটে যায়, এটা কালের প্রবাহে সময়ের স্রোতে অটোমেটিক্যালি ঘটে যায়। কিন্তু এই মূল্য কমাটা, এটাকে আমরা একটা লেনদেন বলি, কারণ এই মূল্য কমাটা আমার দুইটা শর্ত পূরণ করে। দেন স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। প্রত্যেকটা লেনদেন স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। যেমন মনে করো আমরা জুলাই মাসের 10 তারিখ পণ্য ক্রয় করলাম ধারে পণ্য ক্রয় 10,000 টাকা। এখন জুলাই মাসের 20 তারিখ, আমরা জুলাই মাসের 10 তারিখে পণ্য ক্রয় করলাম, তাহলে আমাদের এখন প্রতিষ্ঠানে পণ্য আসলো এবং পাওনাদার সৃষ্টি হলো। পাওনাদার সৃষ্টি হওয়ার কারণে তাকে আমার টাকাটা দিতে হবে। টাকা যদি আমি দেই তাহলে পাওনাদার আমার কমবে। এখন জুলাই মাসের 20 তারিখে আমি টাকা পরিশোধ করতেছি। এই যে জুলাই মাসের 20 তারিখে টাকা পরিশোধ করলাম, এই জুলাই মাসের 20 তারিখের লেনদেনটা, ঘটনাটা কিন্তু ঘটলো এইটা জুলাই মাসের 10 তারিখের ঘটনার কারণে। জুলাই মাসের 10 তারিখে আমি বাকিতে পণ্য ক্রয় করছিলাম, এই জন্য আজকে 20 তারিখে টাকা পরিশোধ করতে হইতেছে। যদিও এই লেনদেনটা এই লেনদেনের কারণেই সৃষ্টি হয়েছে, কিন্তু প্রত্যেকটা লেনদেনকে আমরা বলবো স্বতন্ত্র, দুইটা আলাদা লেনদেন। এইটার সাথে এটা সম্পর্ক থাকলেও এখন যে আমি কি করব না, যে আমি পণ্য যখন ধারে ক্রয় করছিলাম, মনে করো রহিমের কাছ থেকে ক্রয় করছিলাম, তখন আমি মনে করো রহিমকে ক্রেডিট করেছিলাম 10,000 টাকা। এখন আমি কি করব, এই যে পরিশোধ করে দিলাম, এর কারণে আমি এখানে যে কাইটা দিব না, যে তার কাছে ক্রয় করছিলাম 10,000, তখন তাকে আমি ক্রেডিট করছি 10,000, আজকে পরিশোধ করে দিছি, কাজেই আজকে আমি তার অ্যাকাউন্টটা আমি বাদ দিয়ে দিলাম, কেটে দিলাম, এরকম না। বরং ওই দিন আমি বাকিতে ক্রয় করছি, ওই দিন আমি রেকর্ড করছি, আজকে আবার আমি টাকা পরিশোধ করতেছি, আজকে আলাদাভাবে রেকর্ড করব। প্রত্যেকটা লেনদেনকে আমার স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ প্রত্যেকটা লেনদেন পরিপূর্ণ এবং আলাদাভাবে স্বতন্ত্রভাবে রেকর্ড করতে হবে। তারপর ইতিবৃত্তীয় ঘটনা বা ভবিষ্যৎ ঘটনা। তাহলে লেনদেন হতে পারে ইতিবৃত্তীয় ঘটনা। ইতিবৃত্তীয় ঘটনা মানে হচ্ছে অতীতকালে যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনায় আমার লেনদেন, অথবা ভবিষ্যতে ঘটনা ঘটবে সেইটাও আমার লেনদেন হতে পারে। সাধারণত বেশিরভাগ লেনদেন হবে ইতিবৃত্তীয় ঘটনা, যেই ঘটনা অলরেডি ঘটে গেছে। কিন্তু দুই একটা ক্ষেত্রে ভবিষ্যতে ঘটনা ঘটবে, সেটাও লেনদেন হতে পারে। তাহলে ইতিবৃত্তীয় ঘটনা তো তোমরা বুঝতেই পারতেছো, যে আমরা পণ্য ক্রয় করলাম, ক্রয় করা হয়ে গেছে, কাজেই লেনদেন। বিক্রি করলাম, বিক্রি করা হয়ে গেছে, কাজেই লেনদেন। এরকম আসবাবপত্র ক্রয় করলাম, আসবাবপত্র কিনা হয়ে গেছে, এই জন্য লেনদেন। মালিক আমার প্রতিষ্ঠানে মূলধন নিয়ে আসছে, এইটা মূলধন নিয়ে আসছে অতীত ঘটনা, তাহলে এটা লেনদেন। তাহলে বেশিরভাগ লেনদেন হবে ইতিবৃত্তীয় ঘটনা বা অতীত ঘটনা। কিন্তু দুই একটা ক্ষেত্রে
ভবিষ্যতের ঘটনা ঘটবে সেটাও লেনদেন হতে পারে। যেমন মনে করো আমার তাহলে আমরা বলতেছি ভবিষ্যৎ ঘটনা, অর্থাৎ ভবিষ্যতে ঘটনা ঘটবে অথবা ঘটতে পারে সেই সকল ঘটনা কিভাবে লেনদেন হয় বা কখন লেনদেন হয়। আমার বর্তমানে মনে করো ডিসেম্বর 31, 2019, আমরা একটু ডিসেম্বর যেহেতু দিয়েছি এই জন্য আমরা 2019 সালের উদাহরণ দিলাম। ডিসেম্বর 2019 আমার প্রাপ্য হিসাব বা দেনাদার আছে 20,000 টাকা। তাহলে আজকে আমার ডিসেম্বর 31, 2019 সাল শেষ। এই প্রাপ্য হিসাবে যে 20,000 টাকা ব্যালেন্স আছে এই টাকাটা কিন্তু 2019 সালে আর আদায় করার সুযোগ নেই। এই টাকাটা আমরা কালেকশন করব 2020 সালে। এখন 2020 সালে যখন কালেকশন করব তখন এই 20,000 টাকাই যে আমরা কালেকশন করতে পারবো এইটার কোনো গ্যারান্টি নেই। হইতে পারে যে আমি এই প্রাপ্য হিসাবের মধ্যে 1,000 টাকা আমি নাও আদায় করতে সক্ষম হইতে পারি। তাহলে 1,000 টাকা যদি আমি আদায় করতে সক্ষম না হই তখন এটা আমার একটা ক্ষতি হবে। আর এই ক্ষতিটা আমার আসলে 2019 সালের বিক্রয়জনিত মানে বিক্রয় থেকে আমার উদ্ভব। এই প্রাপ্য হিসাবটা যেহেতু 2019 সালের প্রাপ্য হিসাব আদায় করতেছি 2020 সালে, আর এই প্রাপ্য হিসাবটা আমার সৃষ্টি হয়েছে 2019 সালে বিক্রয়ের মাধ্যমে। কাজেই আমার এই যে 1,000 টাকা লস, সেই লসটা আসলে 2019 সালের লস হিসাবেই আমাকে দেখাইতে হবে। তাহলে আমার ভবিষ্যতে কোনো লস হইতে পারে এরকম যদি সম্ভাবনা থাকে এই লসটা বিশেষ করে প্রাপ্য হিসাবের ক্ষেত্রে আমার আগের বছর নির্ধারিত বছরেই আমাকে সেটা দেখাইতে হবে। এই জন্য আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি নামে আগে থেকেই সঞ্চিতি রাখি, যেটা এখনো হয় নাই। সঞ্চিতি রাখতেছি ভবিষ্যতে যদি আমি অনাদায়ী পাওনা হয় অর্থাৎ পাওনা আদায় করতে না পারি সেই অনাদায়ী পাওনাটা আমি মেকআপ করার জন্য এখন যে সঞ্চিতি রাখতেছি সেটা আমার একটা লেনদেন। কারণ হচ্ছে সঞ্চিতি কত টাকা রাখতেছি, 20,000 টাকার মধ্যে মনে করো আমি 1,000 টাকা সঞ্চিতি রাখতেছি, 20/1 অর্থাৎ 5% সঞ্চিতি। তাহলে 5% সঞ্চিতি রাখতেছি কত টাকা, 1,000 টাকা, মেজারেবল ইন টার্মস অফ মানি। এবং 1,000 টাকা সঞ্চিতি রাখার কারণে আমার এখন লাভ কমবে 1,000 টাকা, তাহলে আমার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে। কাজে এটাকেও আমরা লেনদেন বলবো। তাহলে আমরা বললাম ইতিবৃত্তীয় ঘটনা অর্থাৎ অধিকাংশ লেনদেন হবে আমার অতীত ঘটনা, অর্থাৎ ঘটনা ঘটে গেছে সেটাকে আমরা লেনদেন হিসেবে লিপিবদ্ধ করতেছি। তবে কিছু কিছু ক্ষেত্রে আমার ভবিষ্যৎ ঘটনা লেনদেন হতে পারে। সেটার একটা এক্সাম্পল হচ্ছে আমার অনাদায়ী পাওনার সঞ্চিতি ধার্য করা। লাস্ট ওয়ান হচ্ছে প্রামাণ্য দলিল। আমার লেনদেন যদি আমি লিপিবদ্ধ করতে চাই তাহলে এর সাপোর্টিং হিসাবে আমার প্রামাণ্য দলিল লাগবে। এইটার কিছু ডকুমেন্ট লাগবে, যেই ডকুমেন্টের ভিত্তিতে আমি একটা লেনদেনকে হিসাবের বইতে লিপিবদ্ধ করব। যেমন মনে করো আমরা যদি ক্রয় করি তাহলে সাধারণত আমরা এখানে ক্রয় চালান বা কিছু ডকুমেন্ট আমরা রেডি করি যেটার ভিত্তিতে আমরা ক্রয় করি। এরকম বিক্রি করলেও আমরা তাদেরকে ক্যাশ মেমো দেই। এছাড়াও তাহলে কোনো লেনদেন হইতে হলে তার এগেইনস্টে অবশ্যই কোনো দলিল প্রমাণ থাকা লাগবে, যেই দলিল প্রমাণের ভিত্তিতে আমি সেই লেনদেনটা লিপিবদ্ধ করব। এখন সেই প্রামাণ্য দলিলটা কেন জরুরি? তোমরা জানো প্রত্যেকটা প্রতিষ্ঠান, বিশেষ করে সেটা যদি কোম্পানি হয়, বছর শেষে তার ফিনান্সিয়াল স্টেটমেন্টটাকে অডিট করাইতে হয় ইন্ডিপেন্ডেন্ট অডিটর দ্বারা। এখন একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান যখন কোনো প্রতিষ্ঠানের হিসাবপত্র অডিট করবে তখন দেখলো XYZ সে 1 লক্ষ টাকা বিক্রি হিসাবে দেখাইছে। এখন 1 লক্ষ টাকা যে বিক্রি হিসাবে দেখাইছে সেটার এগেইনস্টে তার ডকুমেন্ট আছে কিনা, তার চালান আছে কিনা, তার ক্রয় রসিদ আছে কিনা, এইগুলার ভিত্তিতে সে লিপিবদ্ধ করছে কিনা। যদি দেখা যায় যে সে বিক্রি হিসাবে দেখাইছে 1 লক্ষ টাকা কিন্তু এর এগেইনস্টে কোনো দলিল নাই, তাহলে এই যে 1 লক্ষ টাকা বিক্রি হলো সেটার প্রমাণ কি? এখন অডিটর ইচ্ছা করলে যেই পরিমাণ টাকার জন্য কোনো দলিলপত্র নাই, দলিলপত্র ছাড়া লিপিবদ্ধ করা হয়েছে, সেই পরিমাণ বিক্রয়কে ইচ্ছা করলে অডিটর বাদ দিতে পারবে বা কেটে দিতে পারে, কারণ এইটার এগেইনস্টে দলিল নাই। মনে করো অডিটর যখন অডিট করলো তখন সে 80,000 টাকার পণ্য বিক্রি হয়েছে, এর এগেইনস্টে তারা সাপোর্টিং ডকুমেন্টস অথবা দলিল প্রমাণ পাইলো, আর 20,000 টাকার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। কাজে অডিটর কি বলবে,
বলবে যে এই প্রতিষ্ঠান তারা প্রতারণা করছে, অর্থাৎ ভুয়া বিক্রয় দেখাইছে যাতে লাভ বেশি দেখানো যায়। এইভাবে আমরা যদি ক্রয় এর লিপিবদ্ধ করতে চাই তাহলে এটার এগেনস্টও আমাকে দলিল থাকতে হবে, অর্থাৎ যে কোনো লেনদেন আমি লিপিবদ্ধ করব অবশ্যই তার সাপোর্টিং ডকুমেন্ট থাকতে হবে। তাহলে আমরা দেখলাম লেনদেন কি, লেনদেনের বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম। তো এর মধ্যে আমি একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি এখানে যে ক্লাস লেকচার দিচ্ছি বা পড়াচ্ছি সেই বিষয়গুলো এইটা মাথায় নিয়ে পড়াচ্ছি যে আমাদের ক্লাসে সাধারণত দেখা যায় যে প্রায় আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলা যায় যে প্রায় 30 থেকে 40% স্টুডেন্ট থাকে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ তারা 9-10-এ কোনো হিসাব বিজ্ঞান বা কমার্সের সাবজেক্ট বা অ্যাকাউন্টিং পড়ে আসেনি। কাজে আমি একেবারে বেসিক লেভেল থেকে যাতে সায়েন্সের ছাত্ররা বুঝতে পারে সেই দৃষ্টিকোণ থেকে আমি আমার লেকচার দিই। কমার্সের ছাত্ররা তারা চিন্তা করতে পারে যে এই বিষয়গুলো তো আমরা পড়ে আসছি, কাজেই এই বিষয়গুলো এত ডিটেল না আলোচনা করলেও চলবে, কিন্তু আমি কিন্তু এই বিষয়গুলো এইভাবে উপস্থাপন করতেছি যাতে বিশেষ করে সায়েন্সের ছাত্ররাও সহজে বুঝতে পারে। কাজেই তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে এই ব্যাপারে যে তুমি বুঝতে পারো না, যেহেতু সরাসরি এখন কোশ্চেন করতে পারতেছো না অথবা কমেন্টে হয়তো কেউ করতেছো, কিন্তু ক্লাস টাইমে যদি আমি কমেন্ট দেখি তাহলে আসলে ক্লাস হ্যাম্পার হয়। কিন্তু তোমরা কিন্তু তোমাদের প্রবলেমগুলো কমেন্টে দিয়ে রাখতে পারো, আমি কিন্তু পরবর্তীতে তোমাদের কমেন্টগুলো দেখি এবং এই কমেন্টের উত্তরটা আমি পরবর্তী ক্লাসে যদি প্রয়োজন মনে করি আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা আজকে এর পরবর্তী টপিক দেখব হিসাব সমীকরণ। তাহলে হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন এটা কিন্তু কমার্সের বা হিসাব বিজ্ঞানের বা অ্যাকাউন্টিংয়ের খুব কমন একটা টার্ম। যারা অ্যাকাউন্টিং পড়ে নেই তারাও এই টার্মটা বেশিরভাগই জানে। আমাদের হিসাব সমীকরণের আবার দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে মৌলিক হিসাব সমীকরণ অর্থাৎ বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, এ ইকুয়ালস এল প্লাস ও ই। তাহলে মৌলিক বা বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে এ ইকুয়ালস এল প্লাস ও ই। এইটা আমরা মোটামুটি সবাই জানে, যারা অ্যাকাউন্টিং পড়ে নেই তারাও জানে। তাহলে এখানে আমরা জানি এ ইকুয়ালস অ্যাসেটস, এল ইকুয়ালস liabilities, ও equals owners equity। অ্যাসেট মানে সম্পত্তি, লায়াবিলিটি মানে দায়, ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। তাহলে একটা প্রতিষ্ঠান আমরা কিন্তু রেকর্ড করি কার পক্ষে? আমরা যে হিসাব বিজ্ঞানের লেনদেন লিপিবদ্ধ করি, হিসাব রাখি, কার পক্ষে হিসাব রাখি? আমরা কিন্তু সবসময় প্রতিষ্ঠানের পক্ষে হিসাব রাখি। মনে করো মিস্টার এক্স, সে XYZ এন্টারপ্রাইজ নামে একটা ব্যবসা শুরু করলো জুলাই মাসের 1 তারিখ 2020। মূলধন হিসাবে বিনিয়োগ করলো 10,000 টাকা। তাহলে মিস্টার এক্স যে XYZ এন্টারপ্রাইজ নামে জুলাই মাসের 1 তারিখে সে একটা ব্যবসা শুরু করতেছে, যেখানে সে মূলধন হিসাবে বিনিয়োগ করলো 10,000 টাকা।
এখন এই যে মূলধন হিসেবে বিনিয়োগ করলো 10,000 টাকা, এর দ্বারা XYZ এন্টারপ্রাইজ নামে একটা ব্যবসা শুরু হইলো। এখন আমরা কার নামে রেকর্ড করব? আমরা কি মালিকের পক্ষে রেকর্ড করব নাকি ব্যবসায়ের পক্ষে রেকর্ড করব? এইটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আমরা হিসাব বিজ্ঞান রেকর্ড রাখি সবসময় ব্যবসায়ের পক্ষে। উই আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ বিজনেস। আমরা ব্যবসায়ের প্রতিনিধি হিসেবে আমরা হিসাব রাখতেছি। তাহলে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন বোঝা সহজ হবে। তাহলে ব্যবসা মনে করো XYZ এন্টারপ্রাইজ, এইটা কিন্তু জুলাই মাসের 1 তারিখ এর আগে এটার কোনো অস্তিত্ব ছিল না। এইটা অস্তিত্ব কে নিয়ে আসলো? মিস্টার এক্স। সে এটাকে অস্তিত্বে নিয়ে আসলো। এখন এই মিস্টার এক্স যদিও XYZ এন্টারপ্রাইজকে অস্তিত্বে নিয়ে আসছে, আমরা এখন XYZ এন্টারপ্রাইজ এর পক্ষে রেকর্ড করব। তাহলে জুলাই মাসের 1 তারিখ 2020 সাল, এখানে আমরা যখন ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে দেখব, ব্যবসায়ী বলবে আমরা 10,000 টাকা 2020 সালের জুলাই মাসের 1 তারিখ ব্যবসায়ী বলবে আমরা 10,000 টাকা পাইলাম, আর এই 10,000 টাকা আমাদের একটা সম্পদ। আর এই 10,000 টাকা কার কাছ থেকে আমি পাইলাম? মালিকের কাছ থেকে পাইলাম। মালিকের কাছ থেকে পাইলাম, তাকে আবার এই টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। তাহলে মালিকের কাছে আমার এই টাকাটা দায়। তাহলে ব্যবসায়ের A = L+OE একটা ইকুয়েশন, অর্থাৎ A মানে যেহেতু অ্যাসেট আর L+OE দায় এবং মালিকানা সত্ত্ব, সবসময়ই আমার লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড, দুই পাশটা সবসময় আমার সমান থাকবে। অর্থাৎ অ্যাসেট ইকুয়ালস লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, সবসময় এটা বজায় থাকবে। এখন মালিক ব্যবসায়ে মূলধন নিয়ে আসলো। আমরা ব্যবসায়ে যখন আমার কাছে এই 10,000 টাকা চলে আসলো, তখন আমি বলবো এই টাকাটা আমার টাকা। যদিও এটা আমি পাইছি মালিকের কাছ থেকে, মালিককে আবার টাকাটা ফেরত দিতে হবে, কিন্তু যতক্ষণ এটা আমার কাছে আসে ততক্ষণ এটা আমার টাকা। তাহলে আমি যখন এই অ্যাকাউন্টিং ইকুয়েশন বলি, তখন আমি এটা বুঝাই যে মালিক এবং ব্যবসায়ী দুইজনের মধ্যে সম্পর্ক হচ্ছে দুই বন্ধুর মতো। মনে করো আমি আমার এক বন্ধুর কাছ থেকে টাকা ধার নিলাম, মিস্টার রহিম। তার কাছ থেকে আমি টাকা ধার নিলাম যে বন্ধু আমার তো খুব সমস্যা, তুমি আমাকে 20,000 টাকা দাও। যতক্ষণ টাকাটা রহিমের কাছে আসে ততক্ষণ সেটা তার টাকা। সে ইচ্ছা করলে আমাকে টাকা দিতেও পারে, নাও দিতে পারে, সে অন্য কাজেও খরচ করতে পারে। কিন্তু যখন মিস্টার রহিম আমাকে টাকাটা দিয়ে দিল 20,000 টাকা, আমার কাছে হ্যান্ড ওভার হয়ে যাওয়ার পরেই, আমার হাতে আসার পরেই, সেটা আমি আর কিন্তু বলবো না এই টাকাটা রহিমের টাকা, এখন বলবো এই টাকাটা আমার টাকা। এখন আমি ইচ্ছা করলে যে কোনো কাজে খরচ করতে পারি। আমি এই টাকাটা কোথাও বিনিয়োগ করতে পারি, এই টাকাটা আমি ইচ্ছা করলে কোথাও খরচ করতে পারি, এই টাকাটা ইচ্ছা করলে আমার ড্রয়ারে রেখে দিতে পারি। তবে আমার টাকা বললেও এইটার সাথে সাথে আমি বলবো যে এই টাকাটা আমি পাইছি আমার বন্ধু রহিমের কাছ থেকে, তাকে আবার টাকাটা ফেরত দিতে হবে, কাজেই আমি তাকে ফেরত দিতে দায়বদ্ধ। এইভাবে বিজনেস যখন মিস্টার এক্সের কাছ থেকে টাকা পাইলো, সে বলবে এটা আমার টাকা, অর্থাৎ আমার সম্পদ। এখন বিজনেস এই টাকাটা যে কোনোভাবে খরচ করতে পারে তার সুবিধা মতো, অথবা তার যেখানে প্রয়োজন। আর সাথে সাথে বলবে এই টাকাটা আমি পাইছি মালিকের কাছ থেকে, মালিকের কাছে আমি এই টাকাটা ফেরত দিতে দায়বদ্ধ, কাজেই আমার সম্পদ আছে 10,000 টাকার, আবার মালিকের কাছে আমার দায় আছে 10,000 টাকা। এখন মনে করো ব্যবসায় মনে করতেছে আমার 10,000 টাকা না, আরও কিছু টাকা প্রয়োজন, কিন্তু মালিক ওই সময় সে টাকা দিতে পারছে না। তাহলে ব্যবসায় কী করলো? সে XYZ সে প্রাইম ব্যাংকের কাছে আবেদন করলো যে আমাকে আরও 5,000 টাকা লোন দেন। তো প্রাইম ব্যাংক তাকে 5,000 টাকা লোন দিল। তাহলে 10,000 টাকা ছিল, আরও 5,000 টাকা সে লোন পেল। এখন তার সম্পদ হচ্ছে 15,000 টাকা। অন্যদিকে তার মালিকের কাছে দায় হচ্ছে 10,000 টাকা, যেহেতু মালিক তাকে দিয়েছিল 5,000 টাকা, আর বাকি 5,000 টাকা দায় হচ্ছে প্রাইম ব্যাংকের কাছে। এখন প্রাইম ব্যাংকের কাছে আমার দায়, মালিকের কাছেও দায়, এখন দুইটাই আমার দায়। কিন্তু আমরা মালিকের কাছে দায়কে বলি ওনার সিকিউরিটি, আর মালিক ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে দায় থাকলে তাকে বলি লায়াবিলিটি। তাহলে আমার যত টাকার সম্পদ, 15,000 টাকার সম্পদ,
এই 15,000 টাকাই আমার দায়, তবে 10,000 টাকা দায় হচ্ছে মালিকের কাছে, আর 5,000 টাকা দায় হচ্ছে আমার মালিক ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে। তাহলে ইন এ ন্যারো সেন্স, একেবারে সংক্ষিপ্ত অর্থে, আমার অ্যাসেট ইকুয়ালস লায়াবিলিটি। প্রতিষ্ঠানের যত টাকার অ্যাসেট থাকবে তত টাকারই লায়াবিলিটি থাকবে। তবে এই লায়াবিলিটিটাকে আমরা দুই ভাগে ভাগ করি। মালিকের কাছে লায়াবিলিটি, সেটাকে বলি ওনার সিকিউরিটি, আর মালিক ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে লায়াবিলিটি, সেটাকে বলি আমরা মূল, শুধু লায়াবিলিটি বা দায়। তাহলে বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন আমরা দেখলাম, এ ইকুয়ালস এল প্লাস ও ই। এরপরে আমরা দেখব এক্সটেন্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন। অর্থাৎ বর্ধিত হিসাব সমীকরণ। তার মানে আমরা এই যে বেসিক এ ইকুয়ালস এল প্লাস ও ই, এই সমীকরণটাকে একটু বৃদ্ধি করতেছি, একটু বাড়াচ্ছি, সম্প্রসারিত করতেছি। সেটা হচ্ছে এ ইকুয়ালস এল প্লাস সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তাহলে এক্সটেন্ডেড বা বর্ধিত, এই বর্ধিত হিসাব সমীকরণ দেখো, আমাদের বেসিকে ছিল এ বাম পাশে লেফট হ্যান্ড সাইডে, তাহলে বাম পাশে লেফট হ্যান্ড সাইডে আমার এ আছে। রাইট হ্যান্ড সাইডে ছিল এল, তাহলে রাইট হ্যান্ড সাইডে আমার এল আছে। তাহলে আগের বেসিকের দুইটা উপাদান একই আছে, এ ইকুয়ালস এল প্লাস, এখন প্লাস ছিল ও ই, এইখানে আমার প্লাস হয়ে গেছে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তাহলে এইটুকুকে আমরা শুধু বর্ধিত করছি, আর বাকি দুইটাকে কিন্তু আমরা কোনো বর্ধিত করি নাই। তাহলে বর্ধিত হিসাব সমীকরণ বা এক্সটেন্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশনের মধ্যে শুধুমাত্র বর্ধিত অংশটুকু হচ্ছে ও ই পার্টটুকু। ও ই পার্টকে আমরা ভেঙে চারটা উপাদানে পরিণত করছি। অর্থাৎ এখানে সি ইকুয়ালস ক্যাপিটাল, আর ইকুয়ালস রেভিনিউ, ই ইকুয়ালস এক্সপেন্সেস এবং ডি ইকুয়ালস ড্রয়িংস। তাহলে আমার এই ও ই চারটা উপাদানের সমষ্টি। আমার এই ও এর মধ্যে আছে ক্যাপিটাল, ও এর মধ্যে আছে রেভিনিউ, ও তাহলে ক্যাপিটাল এবং রেভিনিউ দুইটা পজিটিভ ফিগার, অর্থাৎ ক্যাপিটাল যত বাড়বে ও ই তত বাড়বে, রেভিনিউ যত বাড়বে ও ই তত বাড়বে। আর ই এবং ডি এক্সপেন্স এবং প্রফিট, এই এক্সপেন্স এবং ড্রয়িং, এই দুটো হচ্ছে নেগেটিভ ফিগার, অর্থাৎ আমার এক্সপেন্স যত বাড়বে আমার ও ই তত কমবে, আর ড্রয়িং যত বাড়বে ও ই তত কমবে। তাহলে কোন কোন উপাদান দ্বারা আমার ওনার্স ইকুইটি প্রভাবিত হয়, এটাও কিন্তু অনেক সময় আলাদাভাবে কোশ্চেন থাকে। তাহলে আমার ওনার্স ইকুইটি প্রভাবিত হয় চারটা উপাদানের দ্বারা, এর মধ্যে দুইটা উপাদান দ্বারা আমার ও ই বাড়ে এবং দুইটা উপাদান দ্বারা আমার ও ই অর্থাৎ মালিকানা সত্ত্ব কমে। তাহলে এই আর মাইনাস ই, এটাকে কিন্তু আবার অনেক জায়গায় প্রফিটও বলা হয় বা প্রফিট হিসাবেও দেখানো হয় পি দ্বারা। তাহলে কারণ হচ্ছে একটা প্রতিষ্ঠানের রেভিনিউ মাইনাস এক্সপেন্স, রেভিনিউ মাইনাস এক্সপেন্স থাকে প্রফিট। তাহলে আমি যদি সেটাকে অন্যভাবে লিখি যে এ ইকুয়ালস এল প্লাস সি প্লাস পি বা প্লাস মাইনাস পি মাইনাস ডি। এখন এই যে প্লাস মাইনাস পি, অর্থাৎ আমার সবসময় যে প্রফিট হবে নট নেসেসারি, আমার অনেক সময় লসও হইতে পারে, তখন আমার কিন্তু এই প্রফিট না হয়ে লস সেটা মাইনাস হয়ে যাবে। এই জন্য আমরা সেই প্লাস মাইনাস ফিগারে আমরা না যাই, সরাসরি আমরা লিখি সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। আচ্ছা, তাহলে আমরা মৌলিক হিসাব সমীকরণ দেখলাম। মৌলিক হিসাব সমীকরণ এর পরে আমরা বর্ধিত হিসাব সমীকরণ বা এক্সটেন্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন দেখলাম, এবং এক্সটেন্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশনের মধ্যে কী কী উপাদান থাকে এবং সেই উপাদানগুলোর মধ্যে কখন কোনটা বাড়ার দ্বারা আমার মালিকানা সত্ত্ব বাড়ে, কোনটা কমার দ্বারা মালিকানা সত্ত্ব কমে, এই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করলাম।
তাহলে আমরা পরবর্তী ক্লাসে এক এক প্রতিষ্ঠানের লেনদেনের হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব কী এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা হিসাব সমীকরণ দেখলাম এবং লেনদেনও দেখলাম, এবং প্রতিটা লেনদেন ঘটার কারণে, সংঘটিত হওয়ার কারণে হিসাব সমীকরণে এর কী প্রভাব পড়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তোমরা এই টপিকগুলো বাসায় পড়াশোনা করবা এবং কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টে কোশ্চেন করবা। আমি পরবর্তী ক্লাসে এই তোমাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।